জাতীয় নদী রক্ষা কমিশনের তালিকা অনুযায়ী মাত্র ২৯ কিলোমিটার দীর্ঘ এই বুড়িগঙ্গা নদী, যা ধলেশ্বরী থেকে তুরাগে গিয়ে মিশেছে। বেসরকারি গবেষণা সংস্থা রিভারাইন পিপলের তথ্য মতে ১৪ কিলোমিটার নদীর জায়গার কথা বেমালুম ভুলেই গেছে নৌ পরিবহন মন্ত্রণালয় আর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ। আমরা যে পিলারটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বুড়িগঙ্গা নদীর পিলার নাম্বার ১, অর্থাৎ বিআইডব্লিউটিএ কর্তৃক যেই সীমানা পিলারটি নির্ধারিত করা হয়েছে তার প্রথম পিলার হচ্ছে এটি। ঠিক তার ডান পাশেই আমরা বিআইডব্লিউটিএর ইকো পার্ক দেখতে পাচ্ছি। এই ইকো পার্কটি আসলে নদীর অভ্যন্তরে আছে কিনা সেই জিনিসটা জানা খুব গুরুত্বপূর্ণ, এবং পিলারের কারণে যেই পরিমাণ দখল থেকে নদীকে বাঁচানোর কথা এবং দূষণ থেকে বাঁচার কথা সেই জিনিসগুলো আমরা জানতে চাই। আমরা এখন আছি শ্যামপুর কদমতলী এলাকায়। মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী ভূমি কমিশনারের তথ্য বলছে এই ইকো পার্কটি তৈরি হয়েছে নদীর জায়গা দখল করে। বিআইডব্লিউটিএ যে সীমানা পিলার দিয়েছে তার বাইরের অংশে অর্থাৎ নদীর অংশে বানানো হয়েছে ওয়াকওয়ে, আর নদীর কিনারা ধরে বানানো হয়েছে ইকো পার্ক। বিনোদনের জন্য না হয় ব্যবস্থা হলো, কিন্তু নদীর স্বাস্থ্য দেখবে কে? দখল নিয়ে আমরা কথা বলতে চাই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের সাথে। কনফিউশন থেকে যায় মানুষের মধ্যে। তাহলে কি বিআইডব্লিউটিএ নিজেদের জায়গা ইকো পার্কের নামে নিজেরাই দখল করেছে? শ্যামপুরের ইকো পার্কটা আমাদের এই প্রকল্পের অধীন না, এটা আরও অনেক আগেই 15 সালে এটা করা হয়েছে। এই প্রকল্পের অধীন আমরা করেছি হচ্ছে টঙ্গী ইকো পার্ক, যেটা বিআইডব্লিউটির অধিগ্রহণকৃত জমি। আর শ্যামপুরেরটা নদীর তীরে করা, ফোরশোর ভূমিতে করা। নদী কি দখলমুক্ত হয়েছে? অবশ্যই দখলমুক্ত হয়েছে। আমরা বলতে পারি যে আমরা সার্কুলার ওয়াটারওয়েজে এখন আর কোনো দখল নেই। অথচ সীমানা পিলার নিয়ে দ্বিমত জানাচ্ছেন এই নদী বিশেষজ্ঞ। আমরা যদি আগামীকাল ক্ষেত্রে দূষণ বন্ধ করে দিই, একটা বর্ষায় নদীকে আবার আগের পর্যায়ে নিয়ে যাবে। সুতরাং নদীকে রেস্টোর করার জন্য কোনো টাকা পয়সা খরচ করার দরকার নেই, খালি আইন প্রয়োগ ঠিকমতো করা দরকার, যে কেউ ময়লা ফেলতে পারবে না। দখলের ক্ষেত্রেও একই জিনিস, বর্ষাকালে নদী যে পর্যন্ত যায় সেই পর্যন্ত এই একটা স্যাটেলাইটের ম্যাপ আছে, সেটা ধরে নতুন করে সীমানা পিলার নির্ধারণ করতে হবে, না হলে এই নদী, এই প্রকৃতি আমরা রক্ষা করতে পারবো না। বিভিন্ন বাসা বাড়ি থেকে সরাসরি পয়ঃবর্জ্য মিশছে নদীর পানিতে। আরো কিছু দূর হেঁটে গেলে নদীতে দুজন নারীকে কাজ করতে দেখা যায়। কতদিন ধরে এই কাজ করেন সেটা বলেন। এই পলিথিন এবং দূষিত পানির উৎস যে কারখানাগুলো থেকে, এবার আমরা সেগুলোর একটিতে যেতে চাই। শ্যামপুর ইন্ডাস্ট্রিয়াল এলাকা। শিবা ডাইংয়ের গেটে দাঁড়িয়ে টিম 360 ডিগ্রি। পানিতে ইটিপির মাধ্যমে হয়ে যায়। আপনাদের ইটিপি আছে না? ইটিপি দেখাতে পারবেন আমাকে? ভেতরে যেতে আমাদের অনুমতির অপেক্ষা করতে হচ্ছে। সিকিউরিটি ইনচার্জ এসে আমাদের নিয়ে গেলেন তাদের ইটিপি দেখাতে। এই ইটিপি চালু অবস্থায় আছে। তাদের দূষিত বর্জ্য বা স্ল্যাজগুলো আলাদা করে রাখা, কিন্তু তারপরেও পানির এমন রং কেন? কারখানার মালিক রঙের বিষয়ে কোনো উত্তর না দিয়ে সিটি কর্পোরেশনের ড্রেনেজ লাইন দেখতে বললেন। আগে আসলে 200-250 টাইম, এখন রানিং এ আছে মনে 2 মিনিট থেকে 30টা টাইম আছে। এ বিষয়ে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের সাথেও কথা বলেছি।
যে অংশ বলছেন ওটা কিন্তু সিটি কর্পোরেশনের অধীনে না, ওটা হলো কেরানীগঞ্জ এবং ওই অংশে। কেরানীগঞ্জের অংশ বা পাগলার অংশে তো আমরা যেতে পারবো না। আমাদের অংশে যেই সুয়ারের যে সংযোগগুলো আছে এগুলো কিন্তু অন্যদিকে প্রবাহিত হবে। এগুলো আমরা ভিতরে নর্দমা, বৃহৎ নর্দমার অংশে নিয়ে আসব। এটা কোনোভাবেই আমরা নদীতে আর প্রবাহ হতে দিব না, যাতে করে নদী দূষণটা আমরা রোধ করতে পারি। সরকারি স্থাপনা কবে নাগাদ সরতে পারে? সরকারি হোক বেসরকারি হোক, বেসরকারিগুলো তো অবশ্যই দখলমুক্ত হবে। সরকারিগুলো আমরা দেখব যে সেই স্থাপনার কতটুকু কার্যকারিতা রয়েছে এবং এলাকার জন্য কতটা প্রয়োজন রয়েছে সেগুলো নির্ণয় করে পরবর্তীতে আমরা সেগুলোর ব্যবস্থা নিব। এছাড়া বাকি সকল নদীর যেই অববাহিকা, নদীর যেই জমি বা নদীর যেই অংশ সেগুলো পুরোটাই দখলমুক্ত হবে। ঢাকাকে ঘিরে থাকা নদীগুলোর দেখভালের দায়িত্ব ঢাকা জেলা প্রশাসনের। দখল ও দূষণকারীদের তালিকা পেতে আমরা যোগাযোগ করি তথ্য অধিকার আইনে। সাক্ষাৎকারের আশায় কয়েকবার যোগাযোগ করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। ঢাকার চারপাশের নদীগুলোর সর্বোচ্চ অভিভাবক ঢাকা জেলা প্রশাসন, যাদের কাছে আমরা কয়েকবারই জানতে চেয়েছি কারা দখল ও দূষণ করছে এই নদীগুলো। কোনো সঠিক জবাব আমরা এখন পর্যন্ত পাইনি। এবার এসব বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই জাতীয় নদী রক্ষা কমিশনের সাথে, কিন্তু কমিশনের কেউ ক্যামেরায় কথা বলতে রাজি হননি। আইনের যে অস্পষ্টতাগুলো আছে সেগুলো কিন্তু হাইকোর্ট, সুপ্রিম কোর্ট একেবারে আলোচনা করছে এবং তারা বলছে নদী একটা লিভিং এন্টিটি এবং সে লিগ্যাল এন্টিটি, ফলে লিগ্যাল অ্যান্ড যে লিভিং এই দুটো, ফলে সেটাকে বাঁচিয়ে রাখতে হবে। এবং পরিবেশ আইন দেখেছেন 95-তে একেবারে করে দেয়া আছে, 1995-এর যে আইন আছে তার অধীনে রুলস আছে। এটা আবার 2010-এও আবার সেই আইন পরিবর্তন করে আরও স্ট্রিক্ট আইন দেওয়া হয়েছে, কিন্তু এগুলো প্রয়োগ নাই।